6টা মেয়ে লাইফ আর খুনের সঙ্গে যুক্ত। আমাকে কি বলে ডাকলো জানো? বাপ রাত্রিরে জিজ্ঞেস করছে, বাবা সন্তান নেব? আমি নিয়ে নে, সরকারি পয়সায় হয়ে যাবে। তারপরে খুবই 2 সন্তান, বাহ, টুইন। এই সন্তানের নাম রাখলাম রবি আর ভানু। নতুন দল করলাম এটা 80 দশকের শেষের দিক, 86। 86। দলের নাম হলো বহরমপুর রেপার্টরি থিয়েটার। রেপার্টার শব্দটা বুঝে শুনে লাগানো হয়েছে। ফার্স্ট প্রোডাকশন ইজ টেগর। ওই যে বললাম মাথায় ওই যে 71 সাল ঢুকে পড়েছে রবীন্দ্রনাথ বুড়োটা, তাকে দিয়ে দ্য জার্নি। মুক্তধারা মানে হচ্ছে জার্নি, জার্নি টু ব্রেক অ্যান্ড মুক্ত হওয়ার গল্প। কিন্তু সব মুক্ত তো হয় না, পাশাপাশি শেকলটাও থাকে। বলে ওই বোধের প্রচার এবং প্রসার, এর জন্য রেপার্টরি ফার্স্ট এডুকেশন নিয়ে কাজ আরম্ভ করলো গ্রামে গঞ্জে। হ্যাঁ, এরম চলতে থাকে। অ্যাওয়ার্ড এলো 88-এ তোতাকাইনি, সরকারি স্বীকৃত অ্যাওয়ার্ড। সেখানে মাপেটের ব্যবহার, সেটাও লোকজ। এই যে বহুরূপী সাজে না, হ্যাঁ, এই বহুরূপী ইয়ের থেকে বড় চেহারা তৈরি করে রিভার্স করে করা, এটা একটা ইন্টারেস্টিং কাজ হয়েছিল। তারপরে 90-এ অ্যাওয়ার্ড পাওয়া, তার মধ্যে হঠাৎ করে মৃণাল সেনের আবির্ভাব হওয়া, ওনার অ্যাসিস্ট্যান্ট সুপান্ত থিয়েটারের কারণে ওর সঙ্গে ও মৃণালদার চিফ অ্যাসিস্ট্যান্ট ছিল। সে বললো, প্রতিভা লোকেশন এরম এরম মৃণালদা খুঁজছেন, দীর্ঘদিন ছবি করেননি, এই করে দেবো। এই আমার দলে মৃণাল সেন 4 দিন এসে বসেছেন, আমাদের রিহার্সাল দেখেছেন, কথা হয়েছে। আমার দলের একটি ছেলে সে সুযোগ পেয়েছে এবং সেই ছবির নাম অন্তরীণ। কিন্তু আমার কোথাও মনে হয়নি যে আমি ছবি করব, মৃণাল সেন এসছেন, তার কাছে গিয়ে একটু পাট ভিক্ষে করবো না, কখনো। একদম কোর অফ মাই হার্ট থেকে বলছে। অপর্ণা সেন এলেন পরে, তার আগে মৃণাল সেন করে চলে গেলেন, সব কাজ করে দিলাম অন্তরীণে। ওই ডিম্পল কাপাডিয়া, অঞ্জন দত্ত, আমার ওই বাচ্চা ছেলেটি। আবার দল ভাঙলো। যে মেইন একটা, ওই যে যে ছেলেটি চান্স পেল, তার বাবা খুব ভালো অভিনেতা, তন্ময় সান্যা, আমার জিগরি দোস্ত। আমার হাত কাটা গেল ডিউ টু সিনেমা। তারপরে ঢুকলো মৃণাল, এই অপর্ণা সেনের বাবা চিদানন্দ দাশগুপ্ত, ডেকে পাঠালেন, এই করছি, দরকার সিনেমা আসছে, জায়গা করছি, আমার নাম ডাক হচ্ছে, আমার পেছনে সাইকেল কাঁধঝোলা, প্রতি শনি রবি ওই বিভিন্ন গ্রাম আমার ট্যুর লেভেলে থাকতো, কারণ টু সার্চ অ্যান্ড কালেক্ট দ্য লোকনাট্যের গান, ইয়ে। কারণ তখন আমার ওই যে ন্যাশনাল ওই যে প্রজেক্টটা করেছিলাম, ওটা ফোকের ওপরে, যে আমি এইটার থেকেই আমার থিয়েটারের ডেভেলপমেন্ট। এবং তার জন্যে আমি দংশন নাটক লিখলাম, সেটা অ্যাওয়ার্ডও পেলাম। সেটাও বেস্ট অন গম্ভীরা হোক, তাদের সুখ দুঃখ ভালোবাসা, গন্ডগোল, রাজনীতি, সমাজনীতি, গম্ভীরা পারফরমার্স আর্টিস্ট তাদের উপর, তাদের ওপর, তাদের জীবন নিয়ে একটা নতুন থিয়েটারের জন্ম হলো। আরে, এবং তার অ্যাওয়ার্ডও মিলল 90-তে। এইদিকে ন্যাশনাল ফেস্টিভ্যাল চলছে, মানে রেপার্টরি তখন গনগন গনগন করে
জেলায় কাজ করে যাচ্ছে। এই সময়ে ওই যে মৃণাল সেনের চিফ অ্যাসিস্ট্যান্ট যে কাজ করে দিলাম, তারপরে এই সবগুলো হলো, হঠাৎ করে একদিন আমাকে ফোন করলো তখন ল্যান্ডলাইন, যে প্রদীপদা, একটা জিনিস ভেবেছি, এটা তুমি ছাড়া হবে, করে দাও। কি? একটা 13 পার্টের, তখন 13 পার্টের সিরিয়াল, 13 পার্বণ, ওই সব শুরু হয়েছে DD 1-এ। এটা করতে হবে। ওই গোগলের একটা নাটক, নাসিকা সংবাদ বলে, অনুপ কুমার হিরো, 13 পর্বে, 13 পর্ব। কিন্তু নাটকের মতো করে হবে না। না না, মানে টেলিভিশন শুট মানে ফিল্মের মতোও নয়, আবার ফিল্মের মতো, আবার নাটকের মতো একটু অ্যাক্টিং এর layer। অদ্ভুত অভিজ্ঞতা হলো অনুপদার সঙ্গে অ্যাক্টিং করে, এবং একটা কনফিডেন্স পেলাম। আর আমার কোনো কালেই ভয়ডর ছিল না, ঠিক আছে চলো, এ নিয়ে আমার মাথা, কাজ করতে হয়, করে দিলাম, এ নিয়ে আমার ইন্টারেস্ট লেভেলটাই ছিল। এই ধরো এই সিনেমায় প্রবেশ, বুঝলে, এই করতে করতে হঠাৎ একদিন সকালবেলা, প্রদীপা কেমন আছো? ভালো। দাদা বহরমপুর যাও। কেন আসবি বহরমপুর? ওরা একটা কাজ আছে, সামনাসামনি না বললে হবে না। একটা দারুণ 70 দশকের বন্ধু, তার মাথায় ক্লাসিক্যাল গান গাইতো, শিখতো, মাথায় রাজনৈতিক নকশালি বুথ তখন ছিল, আর সমাজ পাল্টাবো ও। আবার কি সারা, হ্যালো গুরু, একটা ইটিভি থেকে একটা প্রজেক্ট বেরিয়েছে, কাজ, লোকেশন দেব, সাহায্য করবা। আর তুই পুরনো বন্ধু, চল বেরোই, যা যা চাইছিস। তখন কিন্তু আমি ওইসব করে টোরে থিয়েটারের মধ্যে দিয়ে মৃণাল সেন অমুক তমুক এইসব খবরাখবর তো চারিদিকে হয়, ফলে গভর্নমেন্ট লেভেল, তারপরে গভর্নমেন্ট চাকরি করি, ডিএম এসপি এগুলো সমস্ত ইয়ে হ্যালো হয়েছে, কিন্তু ভাঙা সাইকেলটা আমার সব সময় আছে। তো যা পূর্ব পশ্চিম করছি, সুনীলদার উপন্যাস, কাজের 23 মেরেছে, কিন্তু বিশাল পটভূমি, বাংলাদেশ, তার উদ্বাস্তু হওয়া, অমুক তমুক, এই লোকেশন দেখতে দেখতে আমার বন্ধু, আর যে ডিরেক্টর, সেও আমাকে সিরিয়াল করবে। হ্যাঁ, এই তো সিরিয়ালে সব করে দিচ্ছি, না তুমি করবে কিনা? কি রোল? একটু সুসুরি লাগছে। হারিত মণ্ডলের ক্যারেক্টার, উদ্বাস্তু হয়ে এপার ইয়েতে এসে সে শ্রমিক আন্দোলনের উদ্বাস্তু নেতা, শ্রমিক আন্দোলনের নেতা হয়ে উঠছে। এই ক্যারেক্টার, ইউ আর দ্য হিরো, ওয়ান অফ দ্য হিরো। ওই 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 উপন্যাসের 3টে হিরো আছে, তো ওয়ান অফ দ্য হিরো হারিত মণ্ডলের একটা আলাদা গপ্প আছে, উদ্বাস্তু এই মানে মনের দিক থেকে খুব কুরকুরি আরম্ভ হলো, যে basically হয়ে গেল, হ্যাঁ মিলছে আর কি, আর ডান। ওটাতে যা নাম হলো, আর লোকেশন রাজবাড়ি, বিনা পয়সা, পূর্ব পশ্চিম যদি দেখা যায়, মায়া আমি এখনো বলছি, ওটা আমার, ওইটার প্রডিউসার ছিলে হচ্ছে
ইন্দ্রজিৎ সেন, আচ্ছা ইন্দ্রনীলের দাদা। গায়ক ইন্দ্রনীল, মন্ত্রী ইন্দ্র, তার দাদা। আর ডিরেক্টর? ডিরেক্টর ছিল মামদো বলে, হ্যাঁ মামদো, হ্যাঁ হ্যাঁ। মামদো। তারপরে ওদের মধ্যে গন্ডগোলে ও সে তো হ্যাঁ হতে পারে, হচ্ছে না। কিন্তু ক্যান্টার ও, আমরা একদিন সুনীলদার বাড়িতে গেছি, আমাকে দেখেই না চিৎকার করে উঠেছে, এই সাথী দেখে যাও তোমার হাড়ি মণ্ডল এসছে। আমার চরম পাওয়া। এই পাওয়াটা পেতে আরম্ভ করেছিলাম অ্যাক্টিংয়ে ওই নানাহের জার্নি থেকে। উৎপল দত্ত প্রথম একটা নাটক করলেন, শেক্সপিয়ার করবেন বামফ্রন্টের একদম টকবগের সময়, সালটা হচ্ছে 88। সেই সময় মানে চৈতালি রাতের সব ফার্স্ট প্রোডাকশন। টিম কি এমা আমাকে জোর করে ইন্টারভিউতে শিশির মঞ্চে হচ্ছিল, বললাম তো হাত পা কাঁপতে আরম্ভ করছে, জোর করে ইন্টারভিউতে ঢুকিয়ে দিয়েছে। যাই হোক, এবং থরথর করে কাঁপছে। উৎপলদা দেখছেন, হাতে বই দিয়ে দিলেন, এই পাঠটা পড়ো। পড়লাম, ইমা সিলেক্টিভ। উৎপলদার কাছে কাজ করব মানে এ তো ব্রহ্মা নেমে এসছে আমার কাছে। 1.5 বছর পরান্দা, রমা, মেঘনাথ, বিপ্লব কেতন, মৃণাল, মানে পিএলটির কানিকটা, পিউ, সীমা, মানে সত্য বন্দ্যোপাধ্যায়, স্নিগ্ধাদি, ব্যান্ড ব্যান্ড তো তখন হয়নি, ওই সম্মিলিত গান যে রুমা গুহ ঠাকুরতার যেরকম ইউথ ছিল কয়ের কয়ার মতো, তখন স্নিগ্ধাদির কয়ার প্রতি বুধ আর শুক্র হতো। তো যাতায়াত করে করতে? হ্যাঁ, কোনোদিন টাইম মিস হয়নি। সাহেব বলতে পারেননি, সাহেবের টাইম সেন্স, সাহেবকেও আমি হারাতে পারিনি। এ দেখি অন্ধকারে বসে আছে, মনে মনে ভাবছিলাম আজকে সাহেবকে হারিয়ে দেবো, আমি আগে এসে ঢুকবো। অন্ধকারে সাহেব একটি পাঞ্জাবি আর ঢোলা পাঞ্জাবি পরে, আরে বাবা, ঈশ্বরকে পাওয়া এত সোজা? আমি ঈশ্বর ওই অর্থে বিশ্বাসী নই, কিন্তু আমার বিলিভের যে চিত্র, ডিসিপ্লিন, তার যাপন, তার কর্মক্ষমতা, 1.5 বছর কি স্নেহ পেয়েছি ভাবা যায় না। আর সব থেকে বড় কথা, ওই 1.5 বছরে ওনার সঙ্গে যে ইন্টারাকশন, আমার মস্তিষ্কের চেহারাটাই পাল্টে দিল। একটা উদাহরণ দিই, তখন MA পাস তো করে গেছে, এ হয়েছে, নাম হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে। একদিন এরম উনি খৈনি ডলতেন, তখন খৈনি গান, হাঁটু ধরে জিজ্ঞেস করছি, উনি চেয়ারে মানে ব্রেক হয়েছে। ধরে পড়াশোনা, থিয়েটারের পড়াশোনাটা কোত্থেকে আরম্ভ করতে হবে, এইটের ইতিহাস বই থেকে। একদম ঠিক কথা। এই হচ্ছে আমার ব্রহ্মা। এই দেখুন লোম খাড়া হয়ে গেছে, পাওয়া যায় না। মারা যাওয়ার 4 দিন আগে দেখা করতে গেছি, ইজি চেয়ার, ডায়ালিস চলছে তখন, উঠবার নেই, শোভা দেখে যাও তোমার রাশিয়ান সাহেব এসছে। আমাকে ডাকতেন রাশিয়ান সাহেব, এখনো ভাবলে চোখ পেটে জল আসে। ঠিক উল্টো কথা, মানে কি হিউমারাস লোক ছিলেন। সেইখান থেকে 90-এ চলে গেলাম বম্বে, 1 মাস 10 দিন, একটা ডিরেক্টোরিয়াল ওয়ার্কশপ। আচ্ছা, নাসির থেকে আরম্ভ করে সব আমাদের সঙ্গে ইন্টারাকশনে আসতো। ওইখানে বিজয় তেন্ডুলকারের সঙ্গে
ইন্টারাকশন। বিজয় তেন্ডুলকার তার শেষ লেখা নাটক দ্য জার্নি বলে একটা একক নাটক আমাকে দিয়েছিলেন। আমি চেয়েছিলাম যে আপনি সেই ইতিহাস এই নানা জায়গায় খালি গুরুকুল খুঁজে বেরিয়েছে। কত মানুষের সংস্পর্শে এসছো, গড়ি মানুষের। আমার সঙ্গে নাসিরের ঝগড়া হয়ে গেল। কিরকম? মানে উনি অদ্ভুত, মানে ওনার বিলিভের জায়গায় এত স্ট্রং ছিল, উনি ডিরেক্টরকে পাত্তাই দিতে চাইছেন। আমি কাউন্টার করেছিলাম যে ডিরেক্টরের জায়গা হচ্ছে, ডিরেক্টরের একমাত্র উদ্দেশ্য হচ্ছে অ্যাক্টরকে কমফোর্টেবল জোন দেওয়া, স্পেস দেওয়া, এছাড়া ডিরেক্টরের কোনো কাজই নেই। এটা উনি মনে করেন না, আমি বলেছি। হ্যাঁ, আর উনি কি মনে করেন যে উনি মনে করেন থিয়েটারের সম্পত্তিটা কেবল অভিনেতা। অভিনেতা। আমিও তাই মনে করি, কিন্তু একটা অদৃশ্য ডিরেক্টর তো কোথাও থাকে যে ওই দিক নির্দেশটা করবে, কারণ টোটালিটিটা সেইটাই ডিরেক্টরের কাজটা। তাই তো সেখানে তর্ক লেগে গেল। সন্ধেবেলায় ওনার পারফরমেন্স ছিল, যেটা আমরা 16টা স্টেটের ডিরেক্টর ছিল সেখানে উপস্থিত। আমরা ওই প্লেটা দেখতে গিয়েছিলাম। ওই প্লেটা ছিল ওয়েটিং ফর গোডো, অনেকে ছিল, বেঞ্জামিন গিলানি ছিল, আরো সব ওর যা টিম। তো এরম করতে করতে হয় না আমাদের, অদ্ভুত সব কিরম, মানে ওনার নাম হয়েছে, হ্যালো হয়েছে, সব ঠিক আছে, আর এই হিউম্যান বিং, ওর থটস আছে, আমার থটস আছে। তো নাটকটা দেখার পর ওই ডিরেক্টর কিন্তু ওই প্রধান অভিনেতা এবার সব করে গিয়ে কি ভালো নাটক হয়েছে, লাল পড়ছে। আমি চুপ করে দরজায় এরকম ইয়ে করে দাঁড়িয়ে, দিয়ে হঠাৎ আমার দিকে নজর পড়ে, आप कुछ बोलेंगे? मैंने वही तो मैं देख रहा था कि डायरेक्टर होके आप सही स्पेस दिया एक्टर को, आप खुद को। হ্যাঁ, এরম ছিল, এরম ছিল। ওকে, আমি দরজার পাশেই দাঁড়িয়ে, क्या है भाई, तुम भी एक्टर हो, मैं भी एक्टर डायरेक्टर हूँ, तुम भी डायरेक्टर हो, खुद को पहचानो भाई। अपना स्पेस आपने ढूंढ लिया। वो वही तो डायरेक्टर, ওটা তো ডিরেক্টর পার্টটা, ডিরেক্টরের পার্টটা যেহেতু একটার পার্টকে দিয়েছে, ওই জন্য তুমি ফোকাসে আছো। তো এইরকম কত স্মৃতি, নানা রকম কাউন্টার, এইগুলো নিয়েই থিয়েটারের এই করতে করতে ওই যে ওইটা করলাম, ওইটা করার পর হঠাৎ আরেকটা ফোন কি না, এরম প্রদীপদা, আমি একটা সিরিয়াল করছি পূর্বপুরুষ, একটু যদি করো। না, আমার ভালো লাগছে না, আমার বাড়ি থেকে হ্যাঁ না, তুমি করে দাও, এরা দেখো, এইটা খুব গুরুত্বপূর্ণ। তার আগে ওই সব চলছে, অফার আসছে যাচ্ছে, এবং থিয়েটারে এই সিরিয়ালে ক্যারেক্টার হিট। আমাকে হঠাৎ বলল যে তোমার পার্টটা জানো কার সঙ্গে, সাবুদির সঙ্গে। হ্যাঁ, আসলে পয়সায় ব্যালেন্স করছিল। বললো DD1-এর সিরিয়াল কম দেয়, এমনিতেই অন্যান্য চ্যানেলগুলোর থেকে কম দেয় না, কিন্তু তোমার পার্টটা অল অ্যালং, তুমি যতদিন থাকবে বা সাবুদি যতদিন থাকবে, তুমি সিরিয়ালটায় থাকবে, তুমি। আমি ডান বলে, এক্ষুনি যে বারণ করছিলে করবে না, আমি বললাম এটা পরে বলবো।
উত্তম কুমারের বায়োগ্রাফিতে উত্তম কুমার লিখছে আনপ্রেডিক্টেবল অ্যাক্ট্রেস, এবং ওকে আমি ভয় পাই এবং ওর চোখকে আমি ভয় পাই। বিং এ অ্যাক্টর, কি মন্ত্র আছে এইটা আমাকে জানতে, একটা হিসেবে কি জাদুটা করে অ্যাক্ট্রেস হিসেবে, এবং কি ম্যাজিকটা আছে যে গোটাটা যাতে উত্তম কুমারও ভয় পেত। কারেক্ট, এটা ইন্টারাকশনে না গেলে তো বোঝা আমি যাবে না। জানতে পারবো না। অভিনয়টা করতে হবে সব। হ্যাঁ, এটাও আরেক ধরনের গুরুকুল খোঁজা। তা ফার্স্ট ডে একটা ওই লুঙ্গির মতো, ওই গাগড়ার মতো ডাব্বা পাব্বা নিয়ে ঢুকলেন। ওনার জন্য আলাদা একটা খাট, ওই বিছানা এ করে আমি গিয়ে, আমি সাবু মা তোমার সঙ্গে আমার ও তাই বুঝি, তুমি ওই পাঠটা করো। আমি কিচ্ছু জানি না, একটু শিখিয়ে পড়ে যদি নাও, ভুল হলে বলে দেবে, বকো না। কিন্তু সত্যিই কিচ্ছু জানি, খালি তুমি এই বাড়ির চাকরানি বড় ঘরের, আর আমি এই বাড়ির চাকর। হ্যাঁ, তোমার আমার এইটে। হ্যাঁ, তুই তো ভালোই পাঠ করিস, আমি দেখেছি ভালো পাঠ করিস। আমি না না ওই সব দেব না, কিন্তু তুমি আমার, আমি দেখলাম যে আগে সারেন্ডার করে দেয়া ভালো। তাহলে আমি, এবং সব থেকে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে সাউদি নিজে রান্না করে নিয়ে আসতেন, তার মধ্যে বুজুরি ট্যাংরা, বাঙাল তো ঢাকাই বাঙাল, হ্যাঁ বুজুরি ট্যাংরা আর ওইটা থেকে একটু পেতাম। প্রসাদ হ্যাঁ, আর পান খেতে নষ্ট, এক খিলি পান আমার বড়। বরাদ্দ ছিল। এই যে রিলেশনশিপ বন্ডিং, আমার সঙ্গে একদিনের জন্য অ্যাক্টিং এ যাও, বরং ডিপেন্ড করতেন এই পরের সিনটা কি আছে বল। আমি বলছি যে হ্যাঁ, দেখো অ্যাক্টিংটা কেবল ওই মনোরঞ্জন নয়, এটা হচ্ছে সম্পর্ক স্থাপনের একমাত্র রাস্তা। আমরা তাই করি, অর্থাৎ অ্যাক্টিং যাই করি না কেন আমরা কিন্তু সম্পর্ক স্থাপন করি। এই যে ফিলোসফিক্যাল লেয়ার, এইটা যদি অভিনেতা আবিষ্কার করতে পারে, আমার সঙ্গে তোমার কি সম্পর্ক, সেটা বন্ধুত্বের, শত্রুতার, নাকি পিতার, নাকি পুত্রের, সবটা কিন্তু সম্পর্ক দিয়ে জগৎ বাঁধা। ফলে এইটা কোথাও যদি তুমি আবিষ্কার করে নিতে পারো, তোমার অ্যাক্টিংয়ে কিন্তু একটু আধটু ইয়ে থাকলেও অন দা অল রাইট, একদম এটা খুব তুমি সুন্দর বলছো। চকচক করবে। সৌমিত্র দার সঙ্গে আমার 14টা ছবি, আমি কোনো দিন উনি কি খান কি ইয়ে করে না, তুমি ওইটা করলে কি করে, খালি জানা। আমার অপু কি করে করলে, কেন তোমরা ডায়েরি লিখবে না অভিনেতারা, যে ডায়েরি আমরা পাবো না, যে ডায়েরি আমাকে শিক্ষিত করে তুলবে। একটা অভিনেতার কোনো ডায়েরি নেই, আমি ওই ক্যারেক্টার করেছি, এইটা তো বিলেতে সবাই পায়, আমরা পাই না কেন, আমাদের কেন ডায়েরি তোলা হয় না। আজকে এখানে বসে যে রাজি হয়েছি, তার অন্যতম কারণ হচ্ছে এইটা ডায়েরি লেখা হচ্ছে। কারেক্ট, এটা থেকে যাবে। এই চ্যানেলকে ধন্যবাদ এই জন্যে যে এইটা এই হিউম্যান
রিলেশনশিপ, অ্যাক্টিং রিলেশনশিপ, ডিরেকশন রিলেশন, অন দ্য হোল এইটা একটা ডায়েরি তৈরি হচ্ছে। ফলে এইটা আমার ঐতিহাসিক পার্ট হিসেবে আমি রাজি হয়েছিলাম। আমি দেখো এই চ্যানেলকে বিন্দুমাত্র জিজ্ঞেস করিনি আমাকে পয়সা দেবে, কোথায় যাব। আমি কেবল যাওয়ার জায়গাটা জেনে নিচ্ছি। এ যাকে সে কথাটা বলছিলাম। আর ওই পার্টিকুলার স্পেস নয়, থিয়েটার স্পেস বলো, অ্যাক্টিং স্পেস বলো, ইন এভরিওয়্যার তুমি প্রকৃতিকে ব্যবহার করো, তুমি স্পেস পাও। তুমি যেখানে যাও শেখার জায়গা সেখান থেকে পাও, জীবনকে দেখার সেই জায়গাটা পাবে। এই জন্যে ঝোলা সম্বল আমার আমার কাঁধে দেখবে একটা ঝোলা অল টাইম আছে, সব সময় দেখা যায়। অল টাইম আছে। তো ওইখানেই আমার পানের কোটো, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি সব কিছু ভরা আছে। দুটো বিস্কুটও আছে, ওদের হয়ে যায়। ওখানে একটা ন্যাকড়া আছে, চান করলে মাথা মোছা যায়, প্যান্টটা চেঞ্জ করা যায়, হয় আছে। ওটা নিয়ে বেরিয়ে পড়তাম। তার ফলে যেটা হয়েছে আমার, এ ডাল থেকে ও ডাল, ও ডাল থেকে সে ডাল। আমি সামার ক্যাম্প বহরমপুরে আরম্ভ করেছিলাম ছাত্রদের নিয়ে। ওই যে বললাম থিয়েটার ইন এডুকেশন, ওইটা স্কুলে ঢোকাতে হবে, নাটককে ঢোকাতে হবে স্কুলে স্কুলে। আমি বলে বেরিয়েছি আমাকে একটা ক্লাস করাতে দেবেন, আমি থিয়েটারের মতো করে আমি ক্লাস করব, সেটা অঙ্কের ক্লাসও হতে পারে। ফলে আমি বলতে চাইছি যে এডুকেশনটাকেও, এটা আমার ভাবনা নয়, এটা রবীন্দ্রনাথের ভাবনা, শান্তিনিকেতনের ভাবনা। এডুকেশনটাকে জটিল করো না, কঠিন করো না, সহজ করো। এডুকেশনের দায়িত্ব হচ্ছে তোমার কাছে জ্ঞান, ইনফরমেশন তোমার কাছে পৌঁছে দেওয়া, টু দেওয়া। একটা গাছকে যেরকম করে প্রতিদিন একটু জল দিতে হয়, একটু খোঁড়াখুড়ি করে দিতে হয়, মনটাকেও একটু খোঁড়াখুড়ি নাড়ানাড়ি করে দাও, একটু আগাছা জন্মালে একটু তুলে ফেলে দাও। এইটা এডুকেশনের। কিন্তু দুর্ভাগ্য দেশ, ইংরেজদের দেয়া ওই এডুকেশন সিস্টেম আমার চলছে, এবং তাতেই আমরা আনন্দিত। আমরা রবীন্দ্রনাথকে বাতিল করলাম। ওখানে নাচনে বালি গানের বালি হলেই ছেলে গেলে মেয়ে হয়ে যাবে, এরকম একটা অবস্থা করে দিলাম। অথচ আমরা ওই ফিলোসফিটাই ঢুকলাম না। ওই ফিলোসফিটার মধ্যেই কিন্তু সমস্ত আর্ট ফর্মের জন্ম, ওখানেই তো রামকিঙ্করের জন্ম। রবীন্দ্রনাথ না থাকলে রামকিঙ্কর রামকিঙ্কর হয় না। সত্যজিৎ এমনি শান্তিনিকেতনে ছুটে যায়নি, ঋত্বিক এমনি ছুটে যায়নি। কেন গেছে? ওই এডুকেশনটা। কিন্তু এইটাই তার পরবর্তীকালে এটা নিয়ে তুমি যে খুব ইম্পর্টেন্ট কাজটা করলে। এটাই বলছি, ওই বাচ্চাদের নিয়ে সাধারণ স্কুলের সামার ক্যাম্প করতাম। ওই স্কুলে 5টা বাচ্চা, ওইটা সব ভদ্রলোকের ছেলে। ওরা দেখ ভদ্রলোকের ছেলেদের মানুষ করবই না, ওরা তো ওদের করার জন্যে তো বাবা মাই আছে। ওই বড় স্কুল, বড় এদের সঙ্গে আমার পোষা। আমি করলাম কি, ওই যেহেতু সরকারি চাকরি করি, এখন তো তিনি চিফ সেক্রেটারি। মজার ঘটনা আছে, বলো বলো। এটা খুবই ইন্টারেস্টিং। আনন্দ আশ্রম বলে অনাথ আশ্রম আছে, আচ্ছা সরকারি হোম। আচ্ছা। আর ওখানে ওই অপরাধী বাচ্চা, কোর্ট থেকে অপরাধী বাচ্চা, ওই ওই জুভেনাইল, ওইটাই একই হোম। ওর মধ্যে জেলের মধ্যে আবার জেল আছে, ওখানে ওদের রাখা হয়, আবার কোর্টে নিয়ে গিয়ে প্লেস করা হয়। তারপর যা কনভিক্ট আছে, ওই কনভিক্ট গুলো তখন আবার আনন্দ আশ্রমে ঢুকে যায়। ওরা ওই 14 বছর ওই রকম করে কাটে।
সরকারি ব্যবস্থাপনায়, তার মধ্যে অন্যায় অবিচার অমুক তমুক। তাহলে এদেরকে নিয়ে করব সামার ক্যাম্প। হুম। 1 মাস আমি গভর্নমেন্টকে বললাম, দাও। বিশ্বনাথ চৌধুরী ওই ব্যাপারটা ছিল, তা ইয়ে করে ওই নিজের পয়সায় আমার সারা বছরের যে থিয়েটারের খরচ, তার থেকে 10,000 টাকা তোলা থাকতো। সেই 10,000 টাকা নিয়ে ওই অনাথ আশ্রমে আমরা যেতাম। ওইখানে সারা দিন সকাল থেকে রাত অবধি। কদিন করতে? 1 মাস 1 মাস সামার ক্যাম্প। সামার ক্যাম্প 1 মাস। ওখানে ওদের ওই সব হতো, খেলা হতো, ওই করা হতো, তারপর প্রোডাকশন হতো, সেই প্রোডাকশন নিয়ে আবার শোজ হতো। হয়ে গেল, ওরাও মজার, আমার সারা বছরে ওই আনন্দ নির্যাস নিয়ে আবার পেলা দেয়া সামাজিক অন্য এইতে অভ্যেস হয়ে গেছে। একদিন হঠাৎ সিঁড়ি দিয়ে উঠছি দোতলায় আমার ক্লাস, দেখছি এইটুকু একটা বাচ্চা, এইটুকু, মানে নোংরা একটা প্যান্ট পরে আছে, খালি গা, 14 বছর 15 বছর বাচ্চাগুলোর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। জেলের মধ্যে জেল যেটা, বাচ্চাটা এরকম করে। ওই যে আমরা সিঁড়ি দিয়ে উঠে আসছি, বাচ্চাগুলো হই হই করে ক্লাসে ঢুকছে। কি রে, তুই কে, এখানে আটকে আছিস? ওই দৌড়ে গেল, এ কে, একে আটকে রেখেছেন কেন, একে বেরোতে দিচ্ছেন না কেন ওদের মতো? বলছি ও অপরাধী। অপরাধী মানে, ও কোর্টের সম্পত্তি, জুডিশিয়াল সম্পত্তি মানে। বলছি ওর বাবা মাকে খুন করেছে, আর সাক্ষী হচ্ছে ও। ওর বাবা পালিয়েছে, মা অসুস্থ, মা মরে গেছে, ওর বাবা পালিয়েছে, বাচ্চাটা কাস্টডিতে, জুডিশিয়াল কাস্টডিতে আমাদের কাছে। আর এই বাচ্চা ছেড়ে দে, আমাকে দিন। না তা কি করে হয়, এটা জুডিশিয়াল, এই পারমিশনের অনেক ব্যাপার আছে। আমি বললাম না, আমি কাজই করবো না, কাজ পণ্ড করে দেবো, করবো না। এ বাচ্চা না দিলে, এ বাচ্চা আমার কাছে থাকবে, আমি যতক্ষণ থাকবো এ বাচ্চা ফ্রি, ফ্রি থাকবে। এই গড়াতে টান, বললো এই অসম্ভব। আরে ধর, অসম্ভব বলে পৃথিবীতে কিছু, ধরো পঞ্চ সাহেব, এখন যিনি চিফ সেক্রেটারি, তিনি ডিএম মুর্শিদাবাদ, স্যার আমি এই কাজ করতে গিয়ে দেখি এরম বাচ্চা কাস্টাডি দেবে না বলছে। আচ্ছা সামার ক্যাম্প করছি, আমি যতক্ষণ থাকবো আমার কোলে থাকবে ওই বাচ্চা। আরে স্যার আমি কাজ করতে পারি, দায়িত্ব নিচ্ছি, বাচ্চার কিচ্ছু হবে না, কিন্তু হি ইজ দ্য পার্ট অফ দ্য সামার ক্যাম্প। ওই বাচ্চা খাঁচায় রেখে আমি কাজ করব পারবো না স্যার, আমাকে দিন বাচ্চা, স্যার আমি দায়িত্ব নিচ্ছি পুরো। দিয়ে দিন, থ্যাংক ইউ। ওই খাঁচা খুলে গেল, ওই বাচ্চা, আমি যখন আসতাম ওই বাচ্চা, আমি বললাম যে আপনার দায়িত্ব ওকে স্নান করানোর, সাবান মাখানোর, প্যান। আমার তখন বন্ধু, নাম করেই বলছি, জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়, গপ্প, ও তখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কালেক্টরের। সে এক গাদা কাপড় চোপড়, ওর বাচ্চা সবে ওই বয়সে,
হয়েছে, ছোট্ট জুতো সব এনে ওকে দেয়া হলো, ফিটফাট করে ও এসে আমার চলো সব শুরু। হ্যাঁ, ওর জীবনকে ভিত্তি করে প্লে তৈরি হয়ে গেল, যে প্লের নাম ভালু, ভালুক বাচ্চা। সে আমার সঙ্গে কলকাতাতে পর্যন্ত স্টেডিয়ামে শো করে গেছে। অনিক বলে যে নাট্য দল আছে, তারা একটা স্কুল কম্পিটিশন করতো, সেইখানে ও ও ও পুটকে শো করে গেছে। তা আমি বলছি যে থিয়েটার এই সামাজিক কাজগুলো করতে পারে, কিছুতেই জেলের মধ্যে ঢুকতে পারি না। ওই জেলে, বহরমপুর জেলে উৎপলদার নাটকের হাতে করি, হঠাৎ যখন নাটক আর করব না স্থির করে নিয়েছি, হঠাৎ করে ফোন, প্রদীপবাবু কেমন আছেন? ভালো। পুরনো বন্ধু, এসপি ছিলেন 88 সালে, তখন ওই কাটরার একটা দাঙ্গা টাঙ্গা হয়েছে, প্রচুর লোকজন মারা গেছে, আমরা খুব হেল্প করেছিলাম, থিয়েটার র্যালি ইত্যাদি। ও আমি তো আইজি প্রিজন হয়ে এসেছি, আমি বহরমপুর যাচ্ছি, খালি ভাল লাগে না খালি খাতায় সই করা, ফাইল সই করা, একটা অনুষ্ঠান করুন, অর্গানাইজ করুন, আমি সবার জন্য। এই প্রথমে জেল ঢোকা, ওই চার টেবিলেই প্রদীপবাবু এদের সঙ্গে কাজ করলে কেমন হয়? খুব ভালো হয়, তো করুন। করবো। কবে থেকে? কাল থেকে। অজানা স্পেস, কিচ্ছু জানি না, লাইফারদের সঙ্গে এই পরের দিন থেকে কাজ শুরু হলো। আর আমার যেটা সুবিধা হলো, জেলখানা হচ্ছে পুরো জুডিশিয়াল লেভেলে, ওখানে ডিএম, বাইরের এসপি, এদের কোনো ক্ষমতা নেই। ওটা হচ্ছে সোশ্যাল ডাস্টবিন। ডাস্টবিন সোসাইটির মধ্যে থাকে, কিন্তু দেখবে সবাই ডাস্টবিনকে এড়িয়ে এরকম ঘুরে চলে যায়, তাই না? আর নোংরা পড়ে যায়। আর আমাকে দিয়েছে জেলের ওই কাজ করতে। তার মানে কি? তার মানে আমাকে নিজেকে ইয়ে করে নিতে হলো। আরে, তার মানে আমি হচ্ছি সেই সুইপার, যে সুইপার ডাস্টবিনটাকে পরিষ্কার রাখবে আর মেটেরিয়ালগুলোকে রিসাইকেল করতে, রিসাইকেল অফ হিউম্যান এনার্জি, যে এনার্জি নেতানো ও তা ছিল, সেটাকে আবার গতিশীল এলিমেন্টসে পরিণত। এটা আমার রিসার্চ ওয়ার্ক, এটা আমার লোভ ছিল, ঢুকে বললাম। কিন্তু জানি না সায়েন্স কি এর মধ্যে কাজ করবে, না ব্রেক, না অমুক, তারা না তমুক, তোষক, না বদলবাবু, না অমুক, কোনো, কারণ 80% লেখাপড়া জানে না, প্রান্তিক চাষি ঘরের লোকজন। এই স্টাডি শুরু হলো। যে ওরা কিসের সাথে কানেক্ট করতে পারবে, তাই তো? ওদেরও তো এবার connect করতে হ্যাঁ, ওদের প্রশাসনে ও, ওদের লাইফস্টাইল, জেলের মধ্যে আবার জেল একই খাঁচা, ঠিক টাইমে ঢুকে পড়তে হবে, টাইম স্পেসের বাইরে যাওয়া যাবে না, মনের দুঃখে এমনকি তুমি জোরে কাঁদতে পারবে না, আচ্ছা। সেটাও পানিশেবল, কাঁদার অধিকারও নেই। রিসালা, এ তো কঠিন জায়গা। এবং সমস্ত লাইফার 20 জন সিলেক্টেড হলো, লাইফার, কিন্তু লাইফার মানে 14 বছর 16 বছর না, লং লাইফ, অর্থাৎ খুনের সঙ্গে যুক্ত, যুক্ত হলো, টাকায় টাকায় না। তাকায় না। আহ, স্যার ভালো আছেন স্যার, আরে অদ্ভুত তো, কানেক্টই করতে পারছি না, মেন্টাল কানেকশনই তৈরি হচ্ছে। এই নর্মাল ফিজিক্যাল রিদম, এ আঁকা, এইসব দিয়েও কিছু হচ্ছে, আই কন্ট্যাক্টই হচ্ছে না।
ওরা সালা, এই তো মারাত্মক জায়গায় পড়ে শক্ত গেলাম। জায়গায় পড়লাম। সালা শক্ত জায়গা, এমন জায়গা সালা কিচ্ছু করা যাচ্ছে না। এই করতে করতে আমার গ্রাম্য টোটকা মনে পড়ে গেল। ঠিক আছে ভাই, চল কাম তো কর। হ্যাঁ স্যার ভালো আছেন, ভেতরে কিন্তু গালি দিচ্ছে আমাকে। সালা দুদিন এসছো, সালা চিড়িয়াখানা জন্তু দেখতে, আবার কাজ ফুরিয়ে গেলে নিজেরটা গুছিয়ে নিয়ে পা দেবে। এই তো তোমাদের সবার, এটা ভেতরে হচ্ছে, বুঝতে হচ্ছে। একদিন বললাম যে ভাই খুব খিদে লেগেছে, আমি খেয়ে আসিনি। তখন কিন্তু আমি সরকারি চাকরি করি, আমি কিন্তু আবার আমার অফিসিয়াল ওইখান থেকে আইজির কাছ থেকে পড়ছি নিয়ে ডিএমের কাছে প্লেস করে যে আমি দুপুরবেলা থেকে আমি জেলে আসবো। এটাও সরকার, ওইটাও সরকার, আমি দু জায়গায় সার্ভিস দিচ্ছি। সরকারি আমি সার্ভিস দিচ্ছ। আমি পয়সাই নিচ্ছি না, আমি জেলের কাছ থেকে কোনো, এটা নিয়ে বিস্তর আমার বাইরের লোকেরা আমার এগেনস্টে প্রচুর দুর্নাম করেছে। আর ইয়ে কেন দুর্নাম কেন করেছো? কেউই ও ধান্দাবাজ, মাল মারতে গেছে, এই আর কি সন্দেহ। ঠিক আছে, তো কিছু ভালো কিছু জীবন করলে ওরা হবেই। ও হয়, ওটা অ্যাকসেপ্টেবল, ওটা নিয়ে হ্যাঁ, হয় তো না। এবার চোখ এবার তাকাচ্ছে না। হ্যাঁ। খিদে লেগে চারজন দৌড়ে চলে গেল। ওদের যে খাবারের টাইমটা থাকে, ওরা ওই খাবারটা কালেক্ট করে, 10টা থেকে খাবার দিতে আরম্ভ করে। 32টা সেল আছে, 2,500 খাবার তৈরি হয়। তার মানে রসুই ঘরটা কি ভয়ঙ্কর। বিভিন্ন ডিপার্টমেন্ট আছে ভেতরে জেলের ভেতরে। তো খাবারটা ওরা রেখে দেয়, দুপুরবেলা গিয়ে ওই ব্রেক 1টা থেকে 2টো লাঞ্চ টাইম, ও তখন খেয়ে দে আবার রাখে। বিকেল 6টা হচ্ছে লকিং টাইম। তা আমার কাজ শুরু হয় 10টাতে। ওরা খাবারটা নিয়ে এসে প্রেয়ারে আসে, প্রেয়ার মানে কলটায় ইয়ে আছে, লেগেছে, দৌড়েছে। এবার সেই কথিত আছে না, তোকে সালা জেলের ভাত খাইয়ে ছাড়বো। জেলের ভাত মানে লাবড়া মতো একটা ভাত, নাহলে রুটি, মানে রুটি দুটো বা 4টে, দুটো দুটো করে এনেছে, 8টা 10টা রুটি হয়ে গেছে। আবার কলা এনেছে। ওদের মধ্যে আবার ক্লাব আছে, 4 5 6 জন মিলে কিছু পয়সা কড়ি দিয়ে ঘুষ দেয়, বাইরে থেকে মাছ ফাছ এনে দেয়। ওরা ওই এই লাইভ অদ্ভুত, মানে ওই মগ দেয়, এই অ্যালুমিনিয়ামের মগ, সেগুলোকে পিটিয়ে পিটিয়ে ওরা কড়াই তৈরি করে, মানে এরকম ছেদরে দেয়, দিয়ে ও ও- 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 আবার একটা মগ ছেঁদা করে ওই কাঠি ভরে ভরে উনুন তৈরি হয়, তাতে রান্না ওই সেলের মধ্যেই হয়। এসব অনেক মজার মজার ব্যাপার আছে। তো ওইখানে মাছ রান্নাও, আবার মাছ নিয়েও এসছে, কেননা সবাই বসো, লাস্ট সাপারের মতো রুটি ছিঁড়ে ছিঁড়ে সবাই মিলে একসঙ্গে, ইচ্ছে করে করা। চোখাচোখি হচ্ছে, মানে তখন তাকাচ্ছে তোমাদের, ওরা ওদের মধ্যে, ওদের নিজেদের ওদের মধ্যে তাকাচ্ছে। কি রে, কি শালা আইজির লোক, অথচ ওরা তো আমাদের সঙ্গে ঘেন্নায় এক জায়গায় বসে না, খায় না। আর এ বসে একসঙ্গে মিলে, আহ, মুসলমান, হিন্দু, ও জাতপাতের ব্যাপার নেই, অদ্ভুত তো। এইটা আমি হাত ধুতে ধুতে দেখতে পাচ্ছি।
আমার সিক্স সেন্স দেখতে পাচ্ছে, এটা ওদের একটা খালবালি। পরের দিন ওদের আই কন্ট্যাক্ট লেভেল পাল্টে গেল, তাকে তাকাচ্ছে, তাকে কথা বলছে। এবং আমাকে কি বলে ডাকলো জানো? এটা 20 ডেজের মাথায়। বাপ, আজ পর্যন্ত আমার কয়েদি, আবাসিক, আমার যারা বেটা বেটি, প্রত্যেকে বাপ বলে। এদেরকে নিয়ে বললাম, এবং গোটা জেল সিস্টেম নিয়ে বললাম রবীন্দ্রনাথের তাসের দেশ করব। সব তো অবাক, ও রবীন্দ্রনাথ এরা বুঝতেই পারবে না, মানে রবীন্দ্রনাথে এমএ ছাড়া লোক কেউ বুঝতে পারে না, ইউনিভার্সিটি ছাড়া। মনে অজস্র গালাগাল। আইজিকে বললাম এরাই রবীন্দ্রনাথের আসল সমঝদার হবে, করবই। কারণ ওদের যে এক্সপিরিয়েন্স, ওই ছেলে থাকার যে মনপ্রান্তিক অভিজ্ঞতা, সেইটাই রবীন্দ্রনাথ বলেছে, এর থেকে বেরিয়ে মুক্ত হও, শুদ্ধ হও। ওরা তো প্রতিনিয়ত বলে চার দেয়ালের বাইরে যাবো, আদর্শ না। ওই কথাগুলো ওদের কাছে ওখানেই বলে মানুষ হতে পারবো আমরা। সেই আরতিটা আকুতিটা আছে ওর মধ্যে। সেইটাই তো চার দেয়াল টপকানো, সেইটাই তো মুক্তি, এক ধরনের মুক্তি। তো সেইটাই তো তাসের দেশের শেষ কথা, যার জন্যে বলে, অ্যাপিল করে, মানুষ হতে পারবো আমরা তাসের দেশের মুখোশ খোলে। মানে রবীন্দ্রনাথ এদের জন্য এনজয় করলো, সব এলো, ঝাঁপিয়ে পড়লো 26শে জানুয়ারি 2006। ন্যাচারাল এনভায়রনমেন্টে করলাম, লাইট লাগানোর সবই, গোবর নিকিয়ে গোটা মঞ্চ তৈরি করলাম মাটিতে, 2500 দর্শক। ও, তার মাঝখানে জেল কোড ভাঙলাম, মেয়ে লাগবে 6টা, ডাবা ডাব পড়ে গেল চেয়ার ছেড়ে। বলে আপনার পাগল, এদের হাতে মেয়ে তুলে দেবেন? হ্যাঁ, দিতে হবে। আমরা পারবো। হলো আপনারা পারবেন। আইজি কনভিন্স করলাম যে কি হবে, আমি তো আছি। রিহার্সাল করবে, আবার নিজের ইয়েতে চলে যাবে। ওখানে কি ধরে ধরে রেপ করবে নাকি? সারাক্ষণ রিহার্সাল করাবো, করিয়ে পাঠিয়ে দেবো, দায়িত্ব আমার। ধরে চাপকে দিলাম, আমি বললাম, শোনো এটা পরিবার, এরা আমার পরিবার, এইগুলো মেয়ে, জীবনে প্রচুর কলঙ্ক করে জেলে এসছো, এখানে যদি কোনো কলঙ্ক হয় শালা আমার হাতের শিরা কেটে দেবো। বাপ, হবে না বাপ, করবো না বাপ। হাত, হাতে হাত লাগা, ওত নে, ওদেরকে দেখার, ওদেরকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তোদের, করবি কি করবি না? হ্যাঁ, 6টা মেয়ের মধ্যে 5টা মুসলিম দেহাতি, যারা জীবনে কালচারের দেখেনি, যাদের 9 থেকে 10 বছরে বিয়ে হয়, তারা করবে রবীন্দ্রনাথ, লিখতে পড়তেই জানে না, একটা দেহাতি। হ্যাঁ, এরাই এরাই করবে রবীন্দ্র। কি করলো, ম্যাজিক তৈরি হয়ে গেল। রাত্রিবেলা শো করতে দেবে না, আমি গাছে লাইট টাইট সব ঠিক করেছিলাম। তারপরে লাস্ট মোমেন্ট বলছে আপনার মাথা খারাপ, 2500 কয়েদি মুক্ত হয়ে এখানে দেখবে, আর আমি লকিং টাইম, গভর্নমেন্টের অর্ডার, হ্যাঁ সেই 6টায় আমার লকিং টাইম, আমি ব্রেক করব এখানে বসে বসে, আমার তো চাকরি মাকরি সব খেয়ে নেবেন আপনি, সেরকম অনেক তারপরে আই বললো মেনে নিন ওর কথা, দুর্বল মানুষ, দিনের বেলাতেই করুন। আমি তো লখরামি করতে আসিনি, সব বললাম। ওইভাবে আবার
কালো পর্দা সব এনে, সব কিন্তু আমার পয়সায়, সরকারি পয়সায় নয়। 1 পয়সা জেলের থেকে কোনোদিন নিইনি। এটা আমার স্ট্রেংথ। চোখের জলে ইনকাম করব না, কেউ কিছু বলতেও পারে না। এই লোকটা অদ্ভুত তো, পয়সাও নেয় না, কোনোটা ঘাপলাও করছে না, আবার আইজির লোক, এছাড়া কিছু করলেই খবর হয়ে যাবে ওখানে। কিছু আবার ইউনিয়ন বাজ লোকজন, তারা আমার পেছনে লেগে গেল, এসব আছে অনেক। নাটক দেখে ফিদা। এই করতে করতে আইজি বললেন এই নাটক, আমি তার আগে বলেছিলাম এটা প্রত্যেক জেলে জেলে হওয়া উচিত, কারণ এটা কারেকশনাল সার্ভিসের Correct. অংশ হিসেবে। Correct. এইটা করতে করতে তপন বন্দ্যোপাধ্যায় তখন ডিরেক্টর আইএনসি, সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়। একদিন রাইটার্সে গেছি, আইজির কাছে গেছি, কিছু এখনো কিছু হলো না। তপনদা, কারণ তপনদার একটা উপন্যাসে আমি অভিনয় করলাম, মৌলমণির সেরেন, আচ্ছা। শেখর দাসের ছবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমাকে ডাকলো, তার উপন্যাসে কাজ করেছি খুব। আহ, তপনদা কেমন আছে? তপনদা বললো ভালো আছে, কি করছো? আমি বললাম এই করছি। তাই নাকি? আমি বললাম তপনদা একটা রিকোয়েস্ট করবো, তাসের দেশ করেছি, যদি আপনাদের সরকারিভাবে তো 7 দিন রবীন্দ্র সদন করেন, যদি দেন আর কি, আমাদের সুযোগ দেন, আমি আইজিকে কনভিন্স করতে পারি, আর আপনি কি একটু আইজির সঙ্গে কথা বলবেন, তাহলে আমি আইজিকে গিয়ে বলছি। হ্যাঁ বলো তো। বলে আমি দরকার করে গিয়ে আইজিকে বললাম যে আপনি ফোন করুন, তাহলে আমাদের একটা বড় সুযোগ আসবে রবীন্দ্র সদনে, আমরা এই প্রোডাক্টটা সবাইকে দেখাতে পারি, গভর্নমেন্ট লেভেলেই দেখা, আমাদের মেহনত করতে হবে না, আর যা পয়সা দেবে আমরা তো ওয়েলফেয়ার ফান্ড তৈরি করেছি, এই নাটকের পয়সায়, আমরা কিন্তু বিনা পয়সায় করব না, এই পয়সা, Fund এ যাবে। হ্যাঁ, এবং ওদের এইটা fund এ আমার যাবে। আমার ক্রিয়েশন, এটা ওয়েলফেয়ার ফান্ড। বলো, ক্লিক করে গেল, ফাইল চলে গেল বুদ্ধদার কাছে, বুদ্ধদা বললো আমি ওপেন করবো। বাহ। বুদ্ধদা দেখে নাটকটা, রবীন্দ্র সদন হাউস তো প্যাকড বটেই, 12টা মিনিস্টার বসে আছে অন স্টেজ। বুদ্ধদার ওই বক্তৃতা, আমি ভাবতেই পাচ্ছি না যে সংশোধনাগারে রবীন্দ্রনাথ, এইসব হলো টলো দিয়ে আমার কাঁধ ধরে বলছেন এরপরে কি, এরপরে কি করবি। আর সেই দিনই আবুল কালাম এসছিলেন, রাষ্ট্রপতি। আচ্ছা। তিনি ফিরে যাবেন। বুদ্ধদা বললেন যে আমাকে এয়ারপোর্টে যেতে হবে, এরপরে কি কি করবি? আমি বললাম রক্ত করবি। হ্যাঁ, এদের নিয়ে রক্ত করবি? তুই পাগল। আমি পাগল না হলে এদের নিয়ে কাজ করি, আমি রক্ত করবি করবই, কর, বলে বেরিয়ে গেল। আমার মিশন সাকসেসফুল। কেন? এই প্রথম ভারতবর্ষে কয়েদিরা জেল থেকে বেরিয়ে এসে জেনারেল সোসাইটিতে প্রফেশনালি পারফর্ম করলো, প্রথমবার এটা? প্রথমবার। 26 জন লাইফার, 6টা মেয়ে লাইফার খুনের সঙ্গে যুক্ত, তারা পারফর্ম করলো, করে আবার প্রেসিডেন্সি জেলে গেল, ওখান থেকে তাদেরকে নিয়ে গিয়ে বহরমপুর জেলে, ইনট্যাক্ট। তার মধ্যে বুদ্ধদা বহরমপুর গেলেন, কালেক্টরের এই সার্কিট হাউসে আছেন। আমি অফিস করতে করতে খবর পেয়েছি সিএমএস,
দেখি সঙ্গে পঞ্চায়েত অমুক নতুন জেলার ডিএম এসপি ও তো সব ওখানে আটকে। আমি আমার ব্ল্যাক ক্যাট আটকেছে, যাই হোক ওই সব কাটিয়ে চিরকুট পাঠিয়ে দিলাম, ডেকে পাঠালো। বুদ্ধদা কি করেছে, আহ, বরচাঁদ কামাল তমুক ইত্যাদি। আমি তো অন্য উদ্দেশ্যে গেছি। আলাম যাই বলো, হিউম্যানিটিটা কি কেবল পশ্চিমবঙ্গে নাকি সারা ভারতবর্ষ? এই যে কাজটা করলাম এই হিউম্যানিটির হয়ে, এটা কি গোটা দেশের মডেল হবে না হবে? কি বলতে চাইছিস? আর আমি প্রযোজনা নিয়ে দিল্লি যাব। পাগল, 5টা স্টেট পেরোতে হবে, ক্যাবিনেটে সিদ্ধান্ত নিতে হবে, নেব। আমি জানি আপনি আমার অভিভাবক, আপনি এদের অভিভাবক, আপনি পশ্চিমবঙ্গের অভিভাবক। আপনাকে যা করবেন আপনি করবেন। এটা কিন্তু আইজি জানে না। এটা আমি কিন্তু আগ বাড়িয়ে এই আবদার করে দিচ্ছি, সোজা অ্যাপ্রোচ। 15 দিন বাদ দিয়ে আমার কাছে হঠাৎ ইমিডিয়েট আসলে রাইটার্স সিএম ঠিক আছে, গেছি। 4.5 লাখ টাকা স্যাংশন টু গো টু দিল্লি। প্রগতি ময়দানে ওয়ার্ল্ড ট্রেড ফেয়ারে তাসের দেশ হবে, ইতিহাস। হ্যাঁ, গেছি, একটা আনন্দে নাচতে লেগেছে। আমার আইজি তো সে তার গাড়িমা আর একদম টকবক করছে। তো পাওনা মানে উপরি পাওনা, অপ সবাই এসে সব এক কস্টিউম, ওই স্পোর্টস ট্রাউজার, এক জুতো। সব জেলের মধ্যে যে স্পন্সর থাকে, ফাদাররা কাজ করে তো, ফাদারকে বললাম জুতোটা করে দেন, টুপিটা দেন। সুপারকে বললাম আপনার জীবনে এত কিছু ঘটিয়ে দিচ্ছি, আপনি জেল থেকে অন্তত কয়েদিদের এইটা দিন পোশাক। আবার বলছে জেলে নামটা বহরমপুর জেল করে রাখবো। না, ওটা করতে দেবো না। কেন করতে দেবেন না? এটা বহরমপুরের জেলের। আমি বললাম ওরা শিল্পী হিসেবে যাচ্ছে, ওরা কয়েদি হিসেবে যাচ্ছে নাকি? আপনি বহরমপুর জেল লিখবেন, জেল প্রোডাক্ট, আচার না পাঁপড়। স্টেশনে এসে আমার গাড়ি ঢুকেছে প্রেসিডেন্সি থেকে, কারণ এটা জেল ট্রান্সফার, বহরমপুর থেকে ট্রান্সফার হয়েছে প্রেসিডেন্সি। এখন প্রেসিডেন্সি দুটো আছে। আর আইজি সাহেব ফোন করে দিয়েছে এসআরপি হাওড়া, মানে তিনি 15-16 জন ধারী, মানে কি বলে, শর্ট মেশিন গান ওলা, 6 ফিট লম্বা চওড়া, কয়েদি আয়া, ডাকু আয়া, অমুক তমুক হাল্লা করতে করতে। কায়ে ছিল রে, ডাকু আয়া, কয়েদি আয়া, আসামি आया, कहे क्यों? अरे आप कौन हो? अरे रे, मुख दिए तो गाली बेरिए गया। 5 मिनट के बाद पता चलेगा आप कौन, मैं कौन हूँ, है ना? रुकिए স্যার, আমি যাচ্ছি না, যাচ্ছি না স্যার। এই হয়েছে, এখানে চিল্লাচ্ছে। আর 15-16 জন গোটা ট্রেনে যদি এই ডাকুয়া করে, তাহলে তো আমার প্রাণ নষ্ট করতো। আমি তো এইভাবে অভ্যস্ত নই, আর আমার ট্রেনিং এইভাবে নয়। আমি আমি যাচ্ছি না স্যার,
আপনি ওদেরকে নিয়ে এক কাজ করুন, যান, ওরা তো ওদের আন্ডারে চলে যাবে, নামিয়ে নিয়ে শো করিয়ে নেবেন। আমি যাচ্ছি, আমি পরিবেশ করতে পারবো না। না না, তাই হয় তাই হয়। আলাম তাহলে হয় আমি থাকবো, আর না হলে ওরা। ওদেরকে উইথড্র করুন। হলো, হলো কেন স্যার? এ সবার প্যারোলে যাচ্ছে, আর তাছাড়া আমি দায়িত্ব নিচ্ছি, কেউ ভাগবে না। ভাগবে কেন স্যার? আনন্দ করতে যাচ্ছে দিল্লিতে, যা জীবনে যেতে পারতো না। এসআরপি উইথড্র কর। এবার তখন ডেকে বললাম, পাতা চলা मैं कौन हूँ? চুপচাপ চুপ। উইদাউট সিকিউরিটি, উইদাউট গার্ড ট্রেনে উঠলাম, মেয়েদের সিট আলাদা করে দিলাম, ছেলেদের আলাদা করে। কিছু অফিসিয়ালস ছিল সাদা পোশাকে, ও তো আমার থাকবে, সেগুলো নিয়ে খোলা ট্রেন। এলাহাবাদে গিয়ে তারা নিজেরা চান করতে আরম্ভ করলো। আমরা ওটো ওটো ট্রেন বল না, হোস পাইপ দিয়েই চান করবো, ওই বাথরুমে হচ্ছে না। দিল্লিতে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া একে বালাকৃষ্ণ, জীবনে ওই অডিটোরিয়ামে ঢুকতেই পারতাম না, সিডি ফোর্ট অডিটোরিয়াম, সেখানে আমাদের পারফরমেন্স। আমি ব্যক্তিগতভাবে এনএসডির সঙ্গে কথা বলে একটা শো অ্যারেঞ্জ করেছি ফর দ্য স্টুডেন্টস অফ, এটা 2007, তাসের দেশ হলো। আর প্রগতি ময়দানে 3টে ওরা শো হলো, 3টে শো হলো ওই করে একবারই গিয়ে 3টে শো করে এলো। ব্যাক। এবং সুপ্রিম কোর্টের জাস্টিস অ্যান্ড সেমিনার ছিল একটা। সেই সেমিনারটা ছিল যে জাস্টিস এবং কয়েদিদের এখতিয়ার, এটার উপরে এটা পাওয়ার অধিকার, খাওয়া থেকে আরম্ভ করে এইটার উপরে অনেকে। তারপরে আমরা নেমন্তন্ন খেলাম। শিলা দীক্ষিত বেঁচে ছিলেন, শিলা দীক্ষিতের বাড়িতে। এই ফার্স্ট টাইম ইন ইন্ডিয়া, এমনকি পৃথিবীতে এই কাজ হয়নি, এবং ইন্ট্যাক্ট এনে আবার জেলে ভরে দেয়। একদম দ্য ট্রাস্ট, থিয়েটার এই ট্রাস্ট তৈরি করতে পারে। থিয়েটারের এত শক্তি, এই শক্তি সামাজিকভাবে ব্যবহার করা উচিত, একে লালন করা উচিত, যাপন করা উচিত। যেটা ভদ্রলোকের সমাজে খালি এন্টারটেনমেন্ট 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 না, আর একাডেমির কাউন্টারে হাত ঢুকিয়ে একটা টিকিট দিন, এন্টারটেনমেন্ট না। এটার একটা সোশ্যাল লাইফ আছে, এবং থিয়েটার একটা ডাক্তারির পর্যায়ে যেতে পারে। তার জন্যে আমার প্রজেক্টের নাম ছিল থিয়েটার থেরাপি ইন প্রিজন। এই মস্তিষ্ক পাল্টে দিতে পারে, ফলে অসুস্থ মানুষগুলোর চিকিৎসা থিয়েটার করতে পারে, এত বড় কাজ। এরপরে 19 সালে আমরা ভারাঙ্গামে ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল অর্গানাইজড বাই ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে আমরা রক্তকরবী নিয়ে পার্টিসিপেট করলাম। এই এই কনফারেন্সে দিয়ে হ্যাঁ, এর মধ্যে অলরেডি যাতায়াত শুরু হয়ে গেছে, আমার প্রায় 80 জন। তার মধ্যে প্রেম হয়েছে, মেয়েটি মুসলিম, ছেলেটি হিন্দু, এবং সেটা নট ফিজিক্যাল। জিজ্ঞেস করেছেন, হ্যাঁ, বিয়ে করতে রাজি। কেন করবি বিয়ে? বলছিল যে, বাবা আমার তো সারা জীবন এখানে কাটাতে হবে, আমার তো কাঁদার লোক নেই, আমি তো তাও
বুঝতে পারবো যে ওই পারে আমার একটা কাঁদার লোক আছে, আমার জন্য কাঁদ। এই লড়াই করে জেলে কনভিন্স করা দুটো লাইফারের বিয়ে আমি আমার থিয়েটারে নিয়ে গিয়ে দিলাম রেজিস্টার ডেকে, এবং সেইভাবে, এবং দুটো পরিবারকে মাথা ঠুকে এক জায়গায় করে ওরা বিরোধ করবে না, এই ছেলে এবং মেয়ে তোমাদের নয়, আমার, এই সন্তান দুটো আমার, একদম নই হিন্দু মুসলমান, আরও কোনো গন্ডগোল হবে না। হনিমুন হলো দিল্লিতে, একদিন রাত্রিরে কোভিড পিরিয়ডে ওরা প্যারোলে বাড়ি গেছে, রাত্রিরে জিজ্ঞেস করছে, বাবা সন্তান নেব? একটা সময় ডেলেমায় ছিলাম, আমি নিয়ে নে, সরকারি পয়সায় হয়ে যাবে না, বদবুদ্ধিও মাথায় এলো। তারপরে ওখানে হলো, খুবই দুই সন্তান, বাহ, ডুইন, অপূর্ব। নাম রাখলাম, হাসপাতালেই হলো, সরকারি কেয়ারেই হলো, তখনও ছাড়া পাইনি। এই সন্তানের নাম রাখলাম রবি আর ভানু, কারণ ইটস এ প্রোডাক্ট অফ রবীন্দ্রনাথ। রাইট। কারণ আমি যে তিনটে প্রোডাকশন করেছি তিনটেই রবীন্দ্রনাথ। সো দ্যাট এবার আমার নতুন কাজ আরম্ভ হলো, আমার চিঠি লেখা আরম্ভ হলো যে সন্তান দুটো তো দোষ করেনি, বাবা মা দোষ করতে পারে, তাহলে সন্তান দুটো জেল কাটবে কেন? এই কোভিডের পর বোর্ড বসলো, এই বোর্ড বসার পর দেখা গেল আমার থিয়েটারের লোকজন নাম লিস্টেড হলো এবং তারা মুক্ত হলো এবং রিহ্যাবিলিটেড ইন দ্য সোসাইটি। এটা থিয়েটার পেরেছে, ট্রাস্ট। এটাই বোধহয় থিয়েটার। থিয়েটার আসলে শুধু একটা 2 ঘন্টার পারফরমেন্স নয়, থিয়েটার একটা অনেক সুদূর প্রসারিত, অনেক তার যাপন যাপন। এবং সেইটা নিজের সঙ্গে নিজের ট্রাস্ট গড়ে না তুললে তোমার মেরুদণ্ডটাও সোজা থাকবে না। তখনই থাকবে তুমি যদি চাওয়া পাওয়ার দিকেই চলে যাও। আমার কি হলো, এই গভর্নমেন্ট আমাকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট দিল, অন স্টেজ 40,000 টাকা আমার নাতি দুটোকে আমি LIC করে কমিট করে দিলাম যে দুটোকে 20 ফর হায়ার স্টাডিজ, লং টার্মের জন্যে আমি LIC করে দিলাম। কারণ রবীন্দ্রনাথের নাটক এদের জন্ম দিয়েছে। আজ তার জন্যে আমি যে পুরস্কারের টাকাটা পাচ্ছি, এ টাকা আমার নয়, ওদের টাকা, ওদের এডুকেশনে লাগুক। তাই থিয়েটার ইন এডুকেশন, এডুকেশন ইন থিয়েটার, এটা হওয়া উচিত এবং থিয়েটারের কর্মীদের এই কাজটার দিকে নজর দেওয়া উচিত। ফর বেটার সোসাইটি, টু বিল্ড আপ বেটার সোসাইটি, বেটার ওয়ার্ল্ড, বেটার সমাজ, বেটার দেশ। তার জন্যে থিয়েটার। অথচ দেখা যায় উল্টো কাজটাই হচ্ছে, থিয়েটারকে ধ্বংস করার জন্য মানুষ মানুষের কাজ করে চলেছে, অথচ থিয়েটার মানুষ গড়ে তোলে। এখানেই আমার অ্যাকচুয়াল কথা শেষ, কারণ এটাই আমার রিয়ালাইজেশন ওইখান থেকে। আমি কুমার রায়কে ওই কথাটাই বলেছিলাম, স্যার নাপিত যদি ডাক্তার হয় তাহলে নাপিতের গুণটাও যেন থাকে, আবার ডাক্তারির বিজ্ঞানবোধটাও যেন নাপিতের ওপর আরোপিত হয়। ওইটাই নিয়ে যাচ্ছি স্যার। প্রদীপদা, এই যে তুমি যেটা বললে, আসলে এর থেকে তো বোঝা যায় থিয়েটারের পাওয়ারটা, এবং তুমি যে জীবনটা কাটিয়েছো এবং আরও কাটাবে, আরও অনেক বছর কাজ করবে। হ্যাঁ, অফকোর্স অনেক কাজ বাকি তোমার এখনো, নিশ্চয়ই করবে। শুধু তাই নয়, আমার মনে হয় তুমি একটা রোল মডেল। হ্যাঁ, তুমি অনেক মানুষকে উদ্বুদ্ধ করবে যারা আসলে থিয়েটারের মানেটা খুঁজছে, থিয়েটার আসলে কি।
তাদের কাছে সত্যি আমার মনে হয় আজকের এই কথোপকথনটা একটা অমূল্য একটা তথ্য হয়ে থাকবে। তো অনেক ধন্যবাদ, তোমার সঙ্গে অনেক গল্প বাকি রইলো, অনেকক্ষণ গল্প করলে। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি। এখানে শেষ করি আজকে।